তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে সমর্থন সহায়তা দেবে জামায়াত। ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণা বেইজিংয়ের। এবং ইরানি নিরাপত্তা কাউন্সিল প্রধানের নিহতের দাবি ইসরায়েলের। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরানের হামলা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। সরকারি ছুটি শুরু হতেই রেলপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। কমলাপুর যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নেই তেমন অভিযোগ। সড়ক পথেও বাড়ছে যাত্রীর চাপ। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন কাল থেকে সড়কেও চাপ পড়বে। এদিকে ঈদ ঘিরে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান পুলিশ মহাপরিদর্শক। মুদাসসির আলীর প্রতিবেদন। ঈদ এলেই নারীর টানে বাড়ি ফেরার এমন দৃশ্য চিরায়ত। সরকারি ছুটি শুরু হতেই কমলাপুর রেল স্টেশনে ঢল নামে ঘরমুখো মানুষের। আর কদিন পরেই খুশির ঈদ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরায় এত তোড়জোড়। ঈদ আসলে সবারই একটা কথা থাকে না, নারীর একটা টান থাকে। বাড়ি যেতে পারলেই মনে করেন ঢাকা থেকে বাড়িতে যাব, এই টানটাই আলাদা একটা বিষয়। সবাই বাড়ি যাইতেছে ঈদ করার জন্য, যত কষ্ট হোক তবু আমরা যাবই। বাড়িতে দাদা দাদি মামা মামির সবার সাথে দেখা হবে, এর জন্য ভালো লাগছে। দাদি বাড়ি যাচ্ছে, আমার বাচ্চা অনেক বছর পরে, সবাই মিলে যাচ্ছি, ভালো লাগছে। অনলাইনে টিকিট পেতে কিছুটা ভোগান্তি হলেও বাড়ি ফেরার সময় অভিযোগ ছিল না যাত্রীদের। 2 দিন ট্রাই করে পারিনি। 16 তারিখে টাকাটা ট্রাই ছিল, যেহেতু আমি গভর্নমেন্ট জব করি। 16 তারিখে কালকে ডিউটি শেষ হয়ে কালকে যেতে চেয়েছিলাম 4টা অথবা 6টা ট্রেনে, কিন্তু এটা হয় নাই। তো আজকে সকালে এটা পেয়েছি অনেকবার চেষ্টার পরে। টিকিট কাটার সময় যে যুদ্ধটা, সেটা মানে বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ টিকিট পাইছে। ঈদের আনন্দ, বাড়িতে যাব, বাড়িতে সবার সাথে ঈদ করব, এটা সবচেয়ে বড় আনন্দ এটা। এদিকে সড়ক পথেও এখনও তুলনামূলক ভিড় কম। গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করা অনেকেই বাড়তি ভাড়ার অভিযোগ তোলেন। 400 টাকার ভাড়া মনে করেন 600 টাকা 700 টাকা করে চাচ্ছে। ঈদ যেহেতু আমাদের বাড়ি যাইতে হবে, এখানে 600 টাকা হলেও যেতে হবে, 1200 টাকা হলেও যাইতেই হবে। নওগাঁর টিকিট হচ্ছে 600 টাকা, এখন চাচ্ছে 900 টাকা, কেউ চাচ্ছে 700 টাকা, কেউ চাচ্ছে 800 টাকা, এরকম আর কি। যদিও এর কারণ ব্যাখ্যা করেন টিকিট কাউন্টার সংশ্লিষ্টরা। গাড়ি যাবে কুমারখালী কুষ্টিয়া, এখন আমি রাজবাড়ী যদি বিক্রি করি তাহলে আমি কুমারখালী কুষ্টিয়া তাহলে গাড়ি এত তো পারলে আমি তেলের ভাগে আপনাকে কিভাবে বসবো। ঈদ যাত্রায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা আর নাশকতা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাবতলী টার্মিনাল পরিদর্শনে আসেন পুলিশ আইজিপি এবং ডিএমপি কমিশনার। পুলিশ মহাপরিদর্শক জানান ঈদকে সামনে রেখে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। যানজট নিরসনে পুলিশ তৎপর থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও একই চিত্র, যদিও এখন পর্যন্ত বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাচুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই যাত্রায় পাচুরিয়ায় বাড়ছে যানবাহনের চাপ, তাই ফেরিতে উঠতে সময় লাগছে বেশি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মেহেদি, ঈদ যাত্রা ঘিরে তরিকুল, ঈদ যাত্রা ঘিরে মহাসড়কের এই মুহূর্তে চিত্র আপনি কি দেখছেন জানাবেন? সবচেয়ে বড় ঘোষণা করেছে। এই ছুটি উপলক্ষে কিন্তু ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন মানুষ কিন্তু ঘরমুখো মানুষ কিন্তু তারা ঘরে ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি গতকাল বিকাল থেকেই কিন্তু ঘরমুখো মানুষগুলো ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান করতে শুরু করছে। ঈদের সময়টা যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের ভিড় এবং গাড়ির যানবাহনের চাপ কিন্তু ততই বাড়ছে। আমরা দেখেছি গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা মহাসড়কের এই রুট
আমাদের যে কয়েকজন বেশ কিছু চালক এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে জানিয়েছে এই যে মহাসড়কে অটোরিকশার যে একটা দৌরত্ব, এই দৌরত্ব যদি তারা রোধ করা যায় তবে তারা এবারে নির্বিঘ্নে কিন্তু তারা এই মহাসড়ক পার হতে পারবে। তবে এ ব্যাপারে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের সাথে কথা বলছি, না হয় সেজন্য তারা কয়েকটি পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে এই দুই মহাসড়কে যাতে অটোরিকশা কোনোভাবে উঠতে না পারে সেদিক থেকে কিন্তু তারা আসলে কঠোর নজরদারিতে রেখেছে। এরপর আমরা জেনেছি যে এই গাজীপুরে এই দুই মহাসড়কে নির্বিঘ্ন যাতায়াত করার জন্য গাজীপুরে প্রায় 1200 মতো আইন শৃঙ্খলা রেখেছে। তো ইতিমধ্যে আমরা আজকে দেখেছি যে কোথাও কোনো বড় ধরনের কোনো যানজট আমরা লক্ষ্য করিনি। তো এখন পর্যন্ত এই গাজীপুরে এই দুই মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছে। তো এই ছিল গাজীপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ সংবাদ। তরিকুল, আপনাকে ধন্যবাদ। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় বেড়েছে ঘরমুখ মানুষের। সকালে দক্ষিণ বঙ্গগামী যাত্রীর চাপ কম থাকলেও দুপুরের পর থেকে যাত্রীরা ভিড় করেন লঞ্চ ঘাটে। তারা বলেন সড়কের তুলনায় নৌপথের যাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক। এখনো পর্যন্ত যাত্রাপথে ভোগান্তি নেই বলে জানান যাত্রীরা। আজকে ছুটি হয়েছে, এজন্য আর কি জ্যামটা একটু বাড়ছে। আগে তো প্রতিষ্ঠান আরো একটু পরে ছুটি হয়, ঈদের দেখা গেছে 3-4 দিন আগে ছুটিটা হয়ে গেছে, এজন্য একটু জ্যামটা বেশি হয়। আমাদের খাবার দাবারের সমস্যা হয় না, এখানে আপনার হোটেল আছে, আবার আমরা খাবার নিয়ে আসি। লঞ্চের জার্নি হলো আপনার বাসা থেকে, যেমন আমরা বাস থেকে এক জায়গায় কোনো টয়লেট বা পেশাব ধরতে হলে আমরা বাস থামানো লাগে, লঞ্চে সেটা করা লাগে না, এটা লঞ্চের ভিতরে সব কিছু করা যায়, এটা সবচেয়ে হলো ভালো সুবিধা। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে বরিশালের বাকেরগঞ্জের গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এর আগে পটুয়াখালী গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী বলেন, স্বল্প সময়েও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। যে সমস্ত জায়গায় যানজট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এখনো পর্যন্ত সুসংবাদ হচ্ছে কোনো যানজট হচ্ছে না। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ছাড়া একটা জাতি সমৃদ্ধ হতে পারে না, অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সমূহ সম্ভাবনা, শ্রম, মেধা, যোগ্যতা এটা ট্রান্সপারেন্ট হয় না, যোগ্য জায়গায় যেতে বাধাগ্রস্ত হয়, যার জন্য আমাদের কাছে এটা প্রাধান্য পাচ্ছে এবং প্রাধান্য পাচ্ছে বিধায় সরকার এ ব্যাপারে খুবই মনোযোগী। পহেলা বৈশাখে 22,000 কৃষক কার্ড বিতরণ করবে সরকার। সেদিন টাঙ্গাইল থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত বৈঠক শেষে এসব তথ্য জানায় প্রধানমন্ত্রী প্রেস উইং। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয়ের নির্দেশ দেন সরকার প্রধান। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানান ক্যাবিনেট সচিব নাসিমুল গনি। মফিউর রহমানের রিপোর্ট। ঈদ ছুটি শুরু হলেও বন্ধের দিনও থেমে নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দাপ্তরিক কার্যক্রম। সচিবালয় মন্ত্রিপরিষদ ভবনের নিজ দপ্তরে বুয়েটের একদল প্রকৌশলীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন তিনি। বর্জ্য এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের পরামর্শ চান সরকার প্রধান। যন্ত্রপাতির জন্য আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্ভাবন কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা, অটোমেশন করার ব্যাপারে। এছাড়া আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন আশা। এরপর ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। প্রশাসকরা বলেন, 2 সিটিতেই রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে। 2 সিটি কর্পোরেশনে আমরা চেষ্টা করছি যাতে অন্তত রেভিনিউ ইনকামটা বাড়ানো যায়। পাশাপাশি সরকারের আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের এরিয়ারই আমাদের যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের কিছু প্রজেক্ট করতে হবে, সেকশন করতে হবে, আগামীতে বর্ষা বা বন্যা আসার আগেই যাতে আমরা কিছু কাজ করতে পারি। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন
পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্লাস প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণও দিয়েছে, আমরাও দিয়েছি। এদিকে কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। সেখানে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষকের মধ্যে কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। পহেলা বৈশাখ টাঙ্গাইলে এই কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। এছাড়া ক্যাবিনেট সভা পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নারী নির্যাতন রোধ ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। বন্যা ও শিলাবৃষ্টির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় ত্রাণ ও কৃষি মন্ত্রণালয়কে করোনা ঠিক করতেও সরকার প্রধানের নির্দেশনা তুলে ধরেন নাসিমুল গনি। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মিরপুরে চীন দূতাবাসের সহযোগিতায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা প্রকল্প ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে বাংলাদেশের সঙ্গে অর্ধশত বছরের সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে চায় চীন। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ করে জামায়াত। এ সময় চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি উল্লেখ করে জামাত আমির বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। শফিকুর রহমান বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, অংশীদারিত্বের, বন্ধুত্বের নিদর্শন অসংখ্য। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে। চীনের রাষ্ট্রদূত জানান, দুই দেশের বন্ধুত্ব জনগণের হৃদয়ে মিশে গেছে। বলেন, তিস্তা চুক্তি এগিয়ে নিতে চায় চীন, সেক্ষেত্রে জামায়াতের সহায়তা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।实际上，我们从准备到今天的活动，我们大概只有2天的时间。但即使这么短的时间，বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন চীনা রাষ্ট্রদূত।我也要再次祝贺沙菲夫尔先生。এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেককে নিয়ে ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা। বিকেলে মোহনা টেলিভিশনে আয়োজিত জরুরি বৈঠকে এমন প্রতিবাদ জানান তারা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম চৌধুরী বলেন, বৈধভাবেই ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নির্বাহী পরিচালক। আর মোহনা লিগ্যাল উইং এর আইনজীবী বলেন, উচ্চ আদালতের মামলা চলা সত্ত্বেও একটি কুচক্রী মহল মিথ্যা সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। বিস্তারিত জানবো নাজনুল ইসলামের প্রতিবেদনে। বাংলার প্রতিচ্ছবি স্লোগান ধারণ করে ইতিমধ্যেই মোহনা টেলিভিশন দর্শক নন্দিত। ২৪-এর গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দেশের সার্বিক প্রেক্ষাপট। এমন বাস্তবতায় মোহনা টেলিভিশন এগিয়ে যায় আপন গতিতে। কিন্তু সাজানো গোছানো গণমানুষের আস্থার প্রতীক মোহনা টেলিভিশনের দিকে নজর পড়ে একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহলের। বিধি বহির্ভূতভাবে দখলে নেওয়ার অপচেষ্টা চলে। এরই অংশ হিসেবে মোহনা টেলিভিশনের চৌকুশ নির্বাহী পরিচালক এম এ মালেকের বিরুদ্ধে নাম সর্বস্ব ভুইফোর অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। এমন পরিস্থিতিতে
নিউজ রুমে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই মিথ্যা প্রোপাগান্ডার জোরালো প্রতিবাদ জানান মোহনার কর্মরত সকল কর্মী। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আইনসিদ্ধ ক্ষমতাপ্রাপ্ত হয়ে মোহনা টেলিভিশনের যাবতীয় মামলা মোকদ্দমা পরিচালনার দায়িত্ব পালন করছেন নির্বাহী পরিচালক। এমডি যেহেতু আমাদের নির্বাহী পরিচালক এটি স্যারকে নিয়োগ দিয়েছেন, স্যারকে অথরাইজ করেছেন এমডি স্যারের সকল কিছু মামলা মোকদ্দমা ইস্যুগুলো দেখার জন্য। যেহেতু আমাদের এমডি স্যারের সাইনে এখন পর্যন্ত আমরা টাকা স্যালারি পাচ্ছি, প্রতিষ্ঠান চলছে, তাহলে যেহেতু এমডি স্যারে এখন পর্যন্ত বৈধ আছে, তার মানে এমডি স্যারের নিয়োগ কিন্তু সবাই বৈধ আছে। মোহনা টেলিভিশনে নিযুক্ত আইনজীবীর অভিযোগ, একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। আর এ বিষয়ে হাইকোর্টে কোম্পানি ম্যাটার 118/2026 দাখিল করে মোহনা টেলিভিশনের বৈধ পরিষদ। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছে একটা মহল। যখন তারা বিভিন্নভাবে বিভিন্ন মহলে এই প্রেশারগুলো দেওয়া শুরু করলো, আমরা সম্মানিত হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চের শরণাপন্ন হই এবং কোম্পানি ম্যাটার 118/26 আমরা ফাইলিং করি, যেটার আদেশ সম্পূর্ণরূপে আদেশ হয় গতকাল। নিজের বিরুদ্ধে লাগাতার অপপ্রচারে ক্ষুব্ধ মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক বলেন, এটি একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চার সম্পূর্ণ অন্তরায়। আজকে যে সকল বইফোর কতগুলো পত্রিকা, বইফোর অনলাইন পোর্টাল, যারা যেই অপকর্মটা করেছেন তারা কি আইনের কাছে জবাব দিতে পারবেন? যে আইন তাদেরকে অবৈধ ঘোষণা করে রাখছে, তাদের সপক্ষে তারা কি করে লিখলেন? তারা কি জানেন যে হাইকোর্ট তাদের ওই পার্টির সকল কিছু স্টপ করে দিয়েছেন? এম এ মালেক বলেন, মোহনা টেলিভিশনের কর্মীরা সবাই আন্তরিক, নেই কোনো মতবিরোধ। অদূর ভবিষ্যতে আপনারা কোনো সংবাদ পরিবেশন করার আগে সংবাদের সকল বস্তুনিষ্ঠ বিষয়গুলো ভালো করে দেখবেন এবং তারপর উপস্থাপন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। বৈঠকে মোহনা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডিএমডি বুশরা শাহেদ মজুমদার, বার্তাকক্ষ এবং মোহনার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছে বলে দাবি করলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেন, ইরানের শাসক গোষ্ঠীর নেতাদের হত্যা করা হচ্ছে এবং তাদের সক্ষমতা ধ্বংস করে দেয়া হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত হেনে তা সম্পূর্ণভাবে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলেও জানান কাটস। যদিও লারিজানি আহত বা নিহতের বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান, তবে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় শিগগিরই এই বিষয়ে সর্বশেষ তথ্য জানানো হবে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে তেহরান। দেশটির সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় কাবুলে অন্তত 400 জন নিহত এবং 250 জন আহত হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দাবি করেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আগে নতি স্বীকার করতে হবে। এরই মধ্যে ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলায় 4 জন নিহত হয়েছে। বাগদাদের জাদিরিয়া এলাকার একটি ভবনে বোমা নিক্ষেপ করা হয়। নিহত 4 জন ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের দাম রেকর্ড হওয়ায় ব্যয়বহুল হয়ে উঠেছে ক্রুড তেলও। একই সঙ্গে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বাড়ছে অস্থিরতা। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত 400 জন নিহত হয়েছে, আহত 250 জন। তালেবান জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনৈতিক আলোচনা নয়, বরং প্রতিশোধ নেওয়া হবে। ঐশী আলম, মোহনা সংবাদ। সারা দেশে জমজমাট ঈদ কেনাকাটা। মার্কেট বিপণী বিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা বিক্রি। দাম নিয়ে বরাবরের মতো ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে মার্কেটগুলোতে বাহারি ডিজাইন ও রঙের পোশাক থাকায় খুশি সবাই, আর শেষ ভাগে এসে বিক্রি ভালো হওয়ায় খুশি দোকানিরা। এদিকে মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
দেশব্যাপী স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কোরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। টিকে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রোগ্রামে চ্যাম্পিয়ন হয় মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আল আমিন হামজা। গ্র্যান্ড ফিনালেতেও প্রধান অতিথি ছিলেন টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মুফাসসিল হক। এছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিটের হেড অফ বিজনেস এবং হেড অফ সেলস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ কেন টি-20 বিশ্বকাপ খেলতে পারল না তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়। মিরপুর বাংলা স্কুলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবির নির্বাচনে অনিয়মের তদন্তে একটি কমিটি ইতোমধ্যে গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়ামন্ত্রী আমিনুলের করে দেয়া এই কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। এরই মধ্যে সদ্য দায়িত্বপ্রাপ্ত আমিনুল জানালেন, বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত হবে। বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা যেভাবে ক্লাবগুলো থেকে একটি অভিযোগ এসছে, বিভিন্ন জেলা লেভেল থেকে অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোকে আমরা আমলে নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং সেই তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় রয়েছি। সেই প্রতিবেদন আসলে সেটি যাচাই বাছাই করে এবং আমি আইসিসির সাথে কথা বলি পরবর্তী সিদ্ধান্ত নিব। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে যানবাহনের চাপ, যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর সরকার, বললেন সড়ক মন্ত্রী। ধর্ষণ রোধে কঠোর হচ্ছে সরকার, দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। পহেলা বৈশাখ 22,000 কৃষক কার্ড বিতরণের উদ্বোধন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে সমর্থন সহায়তা দেবে জামাত, ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণা বেইজিংয়ের। এবং ইরানি নিরাপত্তা কাউন্সিল প্রধানের নিহতের দাবি ইসরায়েলের, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরানের হামলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।